স্টুডেন্টস, আজকে যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে স্টিল আই রাইজ, কবি মায়া অ্যাঞ্জেলু। মায়া অ্যাঞ্জেলুর জন্ম 4 এপ্রিল 1928 এবং মারা যান 28 মে 2014। উনি একজন মেমোরিস্ট, মানে স্মৃতিচারণা করে তো ওনার স্মৃতি হাতরে ইনি অনেক কিছু লিখেছেন। এসেইস্ট, প্রবন্ধকার, পোয়েট, কবি অ্যান্ড সিভিল রাইট অ্যাক্টিভিস্ট। যেসব সামাজিক অন্যায় হয় তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতেন, প্রতিবাদ আন্দোলনের সঙ্গে থাকতেন এবং তিনি খুব একজন বিখ্যাত মানুষ ছিলেন। তিনি অটোবায়োগ্রাফি লিখেছেন 7টি, এসে লিখেছেন মানে প্রবন্ধ লিখেছেন 3টি এবং প্রায় 1 ডজন পুরস্কার পেয়েছেন। এবং তার বিখ্যাত বইগুলোর মধ্যে আছে দ্য হার্ট অফ ওম্যান, আই নো দ্য কেজড বার্ডস, এটা খুব বিখ্যাত কবিতা তার, আই লেটার টু মাই ডটার ইত্যাদি ইত্যাদি। আর এই যে কবিতাটা আমরা এখন পড়ব, স্টিল আই রাইজ, এই কবিতাটা পাবলিশড ইন 1978, 1978 সালে এটা প্রকাশিত হয়। এটা তার 3য় বই। বইটার নাম ছিল অ্যান্ড স্টিল আই রাইজ, সেখানে আমরা এই কবিতাটা পাই। এই কবিতাটা একটা 9টা স্ট্যাঞ্জা বা 9টা স্তবকের কবিতা। 9টা স্তবক এবং 9টা স্তবক ওইভাবে, হ্যাঁ 9টা স্তবকেরই কবিতা। তার মধ্যে প্রথম 7টা স্তবক হচ্ছে কোয়াট্রেন। কোয়াট্রেন মানে যে কবিতার যে স্তবকগুলো 4টে লাইন দিয়ে গঠিত হয়, 4টে লাইনে লেখা। এর আগে আমি অন্যান্য কবিতায় আলোচনা করার সময় বলেছি 2টো লাইনকে একসঙ্গে বলে কাপলেট, 4টে লাইনকে বলে কোয়াট্রেন, 6টা লাইনকে বলে সেস্টেট, 8টা লাইনকে বলে অক্টেভ এবং 9টা লাইনকে বলে ননেট। ননেটটা অবশ্য স্পেন্সার যে সনেট লিখতেন তার একটা ফর্ম, তবুও এই ননেট শব্দটা ব্যবহার করা হয়। আর এই কবিতাটার প্রথম 1, 2, 3, 4, 5, 6, 7টা স্তবক বা স্টাঞ্জা হচ্ছে কোয়াট্রেন এবং পরেরটা 8মটা হচ্ছে সেস্টেট, 6টা লাইন আছে এবং তারপরের যে লাস্ট স্টাঞ্জা আমরা যেটা পাই সেটা হচ্ছে ননেট, 9টা লাইনের কবিতা। এই কবিতাটার নামটা কি? স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ কথাটার মধ্যে একটা ডিটারমিনেশন আছে এবং একটা ডিক্লারেশনও আছে, একটা দৃঢ়তা আছে, একটা ঘোষণা আছে। এবং কি বলছে কবিতাটার নামে? নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স দ্য স্পিকার কন্টিনিউ টু রাইজ। এখানে তার চারিপাশে যাই ঘটুক, তার বিরুদ্ধে যত অত্যাচার হোক, তাকে যত কষ্ট দেওয়া হোক, তবুও তিনি জেগে উঠবেন। এই রাইজটা এটা রূপক অর্থে ব্যবহার করেছে। রাইজ মানে তার জীবনের যে জেগে ওঠা। এখানে আসলে কালো মানুষদের ওপর যে অত্যাচার হতো তার বিরুদ্ধে তিনি খুব সরব ছিলেন এবং সেই প্রসঙ্গে উনি এটা লিখেছেন যে স্টিল আই রাইজ। আই বলতে এখানে ইন্ডিভিজুয়ালি হয়তো উনি ওনার কথা বলেননি, আসলে রূপক অর্থে স্টিল উই রাইজ, হয়তো কি ওনার হৃদয়ে এই কথাটাই ছিল, স্টিল উই রাইজ। আচ্ছা, এবার কবিতাটা দেখি। কবিতাটা বলছে, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি আমাকে ইতিহাসে লিখে রাখতে পারো, ইতিহাসের পাতায় আমাকে লিপিবদ্ধ করতে পারো। উইথ ইউর বিটার অ্যান্ড টুইস্টেড লাইস, তিক্ত এবং বিকৃত মিথ্যা, মানে আমার সম্বন্ধে যা লিখবে মিথ্যা হতে পারে, বিকৃত হতে পারে। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, ধুলোর মধ্যে আমাকে পদদলিত করতে পারো। বাট স্টিল, তথাপি, লাইক ডাস্ট, ধুলোর মতো, আই শ্যাল রাইজ, আমি জেগে উঠব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই আই অ্যাপোস্ট্রফি LL এইটা এখন যে গ্রামার লেখা হয় সেই গ্রামারে আই উইল, আই শ্যাল দুটোই বোঝায়, কিন্তু একটু পুরনো দিনের গ্রামারে ওটা আই আর উইর সঙ্গে শ্যাল বসে আর বাকি সবার সঙ্গে উইল বসে, তাই আমি এখানে শ্যাল বলেই উচ্চারণ করব। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, আমার সাবলীলতা কি তোমাকে উদ্বিগ্ন করে?
ওয়াই আর ইউ বেসেট উইথ গ্লুম, তুমি এত মানে বিভ্রান্ত কেন, এত আক্রান্ত কেন, এত ভয় পাচ্ছ কেন, মানে অন্ধকারকে এত ভয় পাচ্ছ কেন? কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অল ওয়েলস। এটা কি এই কারণে যে তোমার মনে হচ্ছে আমি একটা তেলের কুয়ো পেয়েছি বা খনি পেয়েছি? আসলে তেলের খনি বা কুয়োর মালিকরা তো খুব বিত্তমান হয়, সেই অর্থে বলেছেন। পাম্পিং ইন মাই লিভিং রুম, এবং কোথা থেকে বার করা হচ্ছে? তার বসার ঘরে। সেটা দেখে তিনি যাকে উদ্দেশ্য করে বলছেন বা যাদের উদ্দেশ্য করে বলছেন তারা ভয় পেয়েছেন, ভীত হয়েছেন, সে কথা বলেছেন। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, কিসের মতো? চাঁদের মতো এবং সূর্যের মতো। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জোয়ার ভাটার নিশ্চয়তা আছে যেখানে। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, যেভাবে আশা আকাঙ্ক্ষা এগুলো অনেক উঁচু অবধি, অনেক উঁচু মানে জাগে অনেক দূর অবধি, মানে অনেক উচ্চাশা, অনেক আকাঙ্ক্ষা। স্টিল আই রাইজ, তথাপি আমি জেগে উঠি বা দাঁড়িয়ে উঠি। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি দেখতে চাও আমি পর্যুদস্ত হয়েছি? বাউড হেড, মাথা নামানো, লোয়ার্ড আইজ, চোখ নিচের দিকে মাটির দিকে তাকিয়ে আছি। শোল্ডার্ড ফলিং লাইক টিয়ার ড্রপস, চোখের জল যেমন পড়ে সেরকম করে যেন আমার চোখের ঠিক সেইভাবে আমার কাঁধ ঝুলে পড়েছে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, এবং দুর্বল হয়ে পড়েছি আমার আত্মার আক্রান্ত হওয়ার চিৎকারে। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, আমার অহংকার কি তোমাকে কষ্ট দিচ্ছে বা আঘাত করছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, তুমি এটাকে অপমান হিসেবে নিও না। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ কি আমার মনে হচ্ছে সোনার খনি আছে, সেই জন্যে তুমি এরকম কষ্ট পাচ্ছ। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার বাড়ির পেছন দিকে যে উঠোন সেখানে আমি সোনার খনি পেয়েছি। এখানে দুটো অ্যাসোসিয়েশন দেওয়া আছে, অনুষঙ্গ। একটা হচ্ছে বসবার ঘরে তেলের খনি এবং বাড়ির পেছনের উঠোনে সোনার খনি। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি তোমার কথা দিয়ে আমাকে আঘাত করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তোমার চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে আঘাত করতে পারো বা কাটতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি তোমার ঘৃণা দিয়ে আমাকে হত্যা করতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, তথাপি বাতাসের মতো আমি আবার জেগে উঠব, আবার উঠে দাঁড়াবো। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার যে সেক্সিনেস, আমার যে আবেদন, সেক্সের আবেদন, সেটা কি তোমাকে কষ্ট দিচ্ছে? ডাজ ইট কামস অ্যাজ এ সারপ্রাইজ, তুমি কি বিস্মিত হয়েছ আমার এই সেক্সের আবেদনে? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি এমন করে নাচছি দেখে মনে হচ্ছে আমার কাছে যেন হিরে আছে। অ্যাট দ্য মিটিং অফ মাই থাই, আমার যে থাইগুলো যেখানে মিলেছে সেইখানটা দেখে, সেই নাচ দেখে তোমার কি মনে হচ্ছে যে আমার খুব মানে এগুলো তোমাকে খুব বিভ্রান্ত করছে? আসলে হিরে থাকলে মানুষ, হিরে খুব মূল্যবান একটি পাথর, এবং সেটা থাকলে মানুষ খুব উচ্ছ্বাল হয়ে পড়ে, মানুষ নাচে। সেই নাচে দেখে, সেই নাচের মধ্যে তার সেক্সের আবেদন আছে, এবং সেই সব দেখে তিনি যার উদ্দেশ্য কবিতাটা বলছেন বা যাদের উদ্দেশ্যে বলছেন তারা খুব আক্রান্ত হয়ে গেছে, তারা খুব দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে তারা, এবং তার যে পুরু যুগল, তার মিলন, তার যে ছন্দ এই নাচে, সেটা তাদের কষ্ট দিচ্ছে, এটা তিনি কবি বুঝতে পারছেন। এবং বলছেন যে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ শেম আই রাইজ, ইতিহাসের যে লজ্জাকর অংশ সেখান থেকে আমি জেগে উঠব। আপ ফ্রম দ্য পাস্ট দ্যাট রুটেড ইন পেন, এবং অতীতের যে ব্যথা, সেই ব্যথার থেকে আমি জেগে, যে কষ্ট, সেইখান থেকে আমি উঠে আসব। আই অ্যাম ব্ল্যাক ওশান, আমি একটি কালো সমুদ্র। লিপিং অ্যান্ড ওয়াইড,
বিস্তৃত এবং স্ফীত, মানে সমুদ্রের জল যেমন ফুলে ওঠে এবং যার কোনো শেষ নেই, ঠিক সেই রকম তার সঙ্গে নিজেকে তুলনা করছে। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। এবং এতে কি বলে, জোয়ার ভাটার সময় আমি জেগে উঠি, প্রচণ্ডভাবে স্ফীত হই, বিস্তারিত হই এবং প্রবাহিত হই। এবং শেষ স্তবকে বলছে, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, অন্ধকারের এবং কষ্টের রাত পেরিয়ে আই রাইজ, আমি জাগি, ইনটু আ ডে ব্রেক, একটা সকালে দ্যাট ইজ ওয়ান্ডারফুলনেসলি ক্লিয়ার, যেটা ভীষণভাবে পরিষ্কার। এই ওয়ান্ডারাসলি আমেরিকান ইংলিশ, ওয়ান্ডারাসলি ক্লিয়ার মানে খুব সুন্দর দিন বোঝাতে বলেছে। এবং সেই দিনে আই রাইজ, আমি জাগি, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, এবং আমি সব উপহারগুলো নিয়ে আসি, সব উপহারগুলো যেগুলো আমার পূর্বপুরুষের দান, যেগুলো পূর্বপুরুষরা যেগুলো দিয়ে গেছে। আই অ্যাম দ্য ড্রিম, আমি হচ্ছি স্বপ্ন, দ্য হোপ অফ দ্য স্লেভ, কৃতদাসদের আমি স্বপ্ন এবং আশা। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি জেগে উঠি, আমি জেগে উঠি, আমি জেগে উঠি। এখানে বারবার জেগে ওঠার কথা বলেছে, যে খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন, কারণ সারা জীবন একটা মানুষ বা একটা জাতি তো সারা জীবন বা যুগ যুগ ধরে পদদলিত থাকতে পারে না, কোনো একটা সময় তারা জেগে ওঠে। সেই জেগে ওঠার গল্প তিনি এই কবিতার মাধ্যমে বলেছেন। এখানে ওই আই রাইজ বারবার বলা হয়েছে, এটা রিপিটেশন। তারপরে তৃতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইনে বলা আছে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, এটা সিমিলি। আবার সিমিলি আছে চতুর্থ স্ট্যাঞ্জার থার্ড লাইনে, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, আবার সিমিলি আছে। গোল্ড মাইন্স, এটা একটা ইমেজারি। তারপরে ওই আই রাইজ, আই উইল রাইজ, আই রাইজ একাধিকবার ব্যবহার করা আছে, এগুলো রিপিটেশনের উদাহরণ। এবং প্রথম স্ট্যাঞ্জা 7টা স্ট্যাঞ্জা হচ্ছে কোয়াট্রেন, প্রতিটাই 4টে লাইন করে লেখা, এবং রাইমিং স্ট্রাকচার বা ছন্দের বিন্যাস ABCB, এইভাবে প্রথম 7টা স্ট্যাঞ্জায় রাইমিং স্ট্রাকচারে ABCB, এই রাইমিং স্ট্রাকচারে প্রথম 7টা স্ট্যাঞ্জা লেখা হয়েছে। এবং তারপরে যে সেস্টেট 6টা, সেটার এরকম কোনো বাঁধা রাইমিং স্ট্রাকচার নেই। এবং 9 নম্বর স্ট্যাঞ্জা, যেটা সনেটে এই ধরনের লাইন, 9 লাইনের স্ট্যাঞ্জাকে আমরা ননেট বলি, এটা তো সনেট নয়, তবুও শব্দটা আমি ব্যবহার করলাম। সেখানেও ওইভাবে AB CC, আবার AAA, এইরকম একটা রাইমিং স্ট্রাকচার আছে। আর বাকিটা ওই 7টা কোয়াট্রেনের যে 7টা একই রকম, 9 নম্বরটা একরকম, আর 8 নম্বরটা ফ্রি ভার্সে লেখা। এইটা হচ্ছে কবিতাটা। এবার কবিতাটা পড়তে গিয়ে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে যে প্রথমে এসে টাইটেল। এর আগে বলেছি যে টাইটেলটা পড়ে আমাদের মনে হচ্ছে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স দ্য স্পিকার কন্টিনিউস টু রাইজ, এটা ইনিশিয়ালি মনে হচ্ছে স্টিল কথাটার মধ্যে দিয়ে। আরও কিছু কথা মনে হয় আমরা বলতে পারি, দ্য টাইটেল সার্ভস আ পাওয়ারফুল ডিক্লারেশন অফ রিসাইলেন্স, স্ট্রেংথ অ্যান্ড ডেফিয়েন্স এগেনস্ট দ্য অপারেশন ওভার দ্য স্লেভস। আরও বলতে পারি আমরা, ইট ইজ আ পোয়েম অ্যাবাউট ওভারকামিং ইনজাস্টিস অ্যান্ড প্রেজুডিস, স্ট্রেংথ অফ হিউম্যান স্পিরিট। মানে যে স্ট্রেংথের কথা বলেছে, যে স্ট্রেংথ তাকে ডিটারমিনেশন দিচ্ছে, এতে তাকে লড়াই করার শক্তি দিচ্ছে, এবং তিনি হোপফুল অ্যান্ড তিনি ডিটারমাইন্ড, যে তিনি জেগে উঠছেন বা জেগে উঠবেন। বারবার উনি বলেছেন আই রাইজ। এবার এটা পড়তে গিয়ে আমরা আরও একটা জিনিস পাই, এই যে ইনজাস্টিস এবং প্রেজুডিসের বিরুদ্ধে যে আমরা জয় করব, বা ইট ইজ আ পোয়েম অ্যাবাউট ওভারকামিং ইনজাস্টিস অ্যান্ড প্রেজুডিস, তার সঙ্গে মানুষের যে অদম্য ইচ্ছাশক্তি তার কথাও বলা হয়েছে।
এখানে ব্ল্যাক আইডেন্টিটির কথা বলা হয়েছে, ওমেনহুডের কথা বলা হয়েছে, স্ট্রেংথের কথা বলা হয়েছে, ডিগনিটির কথা বলা হয়েছে। আসলে ডিগনিটি এগেনস্ট অল অডস, অল অপারেশনস অ্যান্ড প্রেজুডিস, এগুলো আমরা এই কবিতা পড়তে গিয়ে বারবার পাই। দ্য পোয়েম সিম্বলাইজেস, যে কোনো কবিতার কিছু সিম্বল থাকে, কিছু প্রতীক থাকে। এখানে হোপ একটা প্রতীক, কারেজ সাহস, ডিটারমিনেশন, ইনডমিটেবল হিউম্যান স্পিরিট, ডিগনিটি, ডিগনিটি এগেনস্ট অপারেশন, স্ট্রেংথ, এগুলো সব সিম্বল। বিভিন্ন লাইনে বিভিন্ন স্তবকে আমরা বারবার এগুলোর উপস্থিতি দেখতে পাই। আর সব কবিতাটা টোন থাকে, কি স্বরে কবিতা লিখেছে, এটা কনফিডেন্ট, কবি খুব কনফিডেন্ট, টোনটা খুব কনফিডেন্ট অ্যান্ড এম্পাওয়ারিং। এম্পাওয়ারিং এই জন্যে যে মানুষকে কবিতাটা পড়ে অন্য মানুষরা যারা অত্যাচারিত, যাদের ওপরে সাংঘাতিক অপারেশন হচ্ছে, তারা এটা পড়ে সাহস পাবে, তাদের ইচ্ছাশক্তি বাড়বে, তাদের ইচ্ছাশক্তি তৈরি হবে। আর এই যে স্টিল আই রাইজ, এই কবিতাটাতে কবি যেটা করেছেন, মানে আমরা বারবার পাচ্ছি যেটা, সেটা হচ্ছে শি চ্যালেঞ্জেস দ্য অপারেশন, রেসিজম অ্যান্ড সেক্সিজম, তিনটাকেই তিনি চ্যালেঞ্জ করেছেন। ফলে এরম বিষয় নয় যে তিনি একটা কবিতা লেখার জন্যই কবিতা লিখেছেন, প্রকৃতিকে বর্ণনা করেছেন, তিনি নয়, জীবনের লড়াই নিয়ে এই কবিতাটা লেখা। এবং লেখাটা কনভারসেশনাল স্টাইলে, কাউকে যেন কিছু বলছেন। অ্যান্ড এভরিডে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় রোজ আমরা কথা বলি, এবং প্রচুর ফিগার অফ স্পিচ ব্যবহার করা আছে, ইমেজারিজ ব্যবহার করা আছে। এবং লেখার মধ্যে একটা অনেস্টি আছে এবং বোল্ডনেস আছে, এবং বারবার বলছি ডিটারমিনেশন আছে, হোপ আছে। এবং এই কবির একটা বিশেষত্ব হচ্ছে she can transform personal pain and social struggle into powerful lyrical art that inspires and empowers readers and people worldwide. এটা কিন্তু তার একটা গুণ। she can transform personal pain, ব্যক্তিগত কষ্ট, ব্যক্তিগত দুঃখ, and social struggle, এবং সামাজিক লড়াইকে into powerful lyrical art, একটা শক্তিশালী মানে গানের মতো একটা কবিতায় রূপান্তরিত করা, একটা সুর আছে এরকম একটা কবিতায় রূপান্তরিত করা, দ্যাট ইন্সপায়ার, যেটা কিনা উৎসাহিত করছে, অ্যান্ড এম্পাওয়ার্স, আমাদের শক্তি বৃদ্ধি করছে। কাদের? রিডার্স, যারা পড়ছে, অ্যান্ড দ্য পিপল ওয়ার্ল্ড ওয়াইড, পিপল সারা পৃথিবীর মানুষ, হু আর অপ্রেসড, যারা কষ্টের মধ্যে আছে, অত্যাচারের মধ্যে আছে। তা কবিতাটা শেষ করার সময় একটা ওয়ান লাইনের যদি বলি, সেখানে বলতে পারি, it is an inspiring poem. It is an inspiring poem, moving, also a moving poem that celebrates, challenges and protests against injustice and prejudice and oppression and racism and sexism.